আওয়ামী লীগ নেতৃত্ব এখনো থাকছে শেখ পরিবারের হাতে এবং কিভাবে শেখ পরিবারের হাত ধরেই দলটি আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। দেশের রাজনীতিতে বড় পরিবর্তন এলেও আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতিতে শেখ পরিবারের প্রভাব এখনো কমেনি। দলটির রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, রাজনৈতিক বার্তা দেওয়া এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এখনো শেখ পরিবারের সদস্যরাই প্রধান ভূমিকা রাখছেন। তৃণমূল পর্যায়ে দলের অধিকাংশ নেতাই এখনো পুরনো নেতৃত্বের প্রতি আনুগত্য বজায় রেখে রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা করছেন। বর্তমানে আওয়ামী লীগের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছেন দলের সভাপতি শেখ হাসিনা। দলীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক পরিস্থিতিতে দেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম একেবারে নিষিদ্ধ। তবে গত জাতীয় নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। এই নেতাকর্মীদের সক্রিয় করতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা সরাসরি ভূমিকাও রাখছেন। ভারত থেকে বিভিন্ন দেশে অবস্থানরত দলটির নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের দেশে ফিরে গিয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশ দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি অনেকেই ইতিমধ্যে দেশে ফিরেছেন, আবার কেউ কেউ ফেরার চেষ্টায় রয়েছেন। বর্তমানে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা বিভিন্ন সময়ে বিবৃতি পাঠিয়ে নানা বিষয়ে মত প্রকাশ করেছেন। শুধু তাই নয়, অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত কথা বলছেন তিনি। এর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে দিল্লিতে সরাসরি বৈঠকও করছেন তিনি। গত 23শে জানুয়ারি প্রথমবারের মতো নয়াদিল্লিতে আওয়ামী লীগের একটি সংবাদ সম্মেলনে তার রেকর্ড করা অডিও বক্তব্য শোনানো হয়। যদিও এটা আওয়ামী লীগের ব্যানারে আয়োজনটা ছিল না, তবে এখন পর্যন্ত শেখ হাসিনাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। কোনো ভিডিও কনফারেন্স বা অনলাইন কলেও তাকে দেখা যায়নি। তবে তার কণ্ঠস্বরই এখন দলের কর্মীদের জন্য বড় নির্দেশনা। দেখা না যাওয়ার প্রধানতম কারণ হচ্ছে, ভিডিওতেও যদি তাকে দেখা যায়, ভিডিওটাও নিরাপত্তা থ্রেটের কারণ হতে পারে। ভিডিওটাও বিশ্লেষণ করে প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা যায় যে এই ভিডিওটা কোথায়, কোন স্থান থেকে একদম সেই স্থান পর্যন্ত ট্র্যাক করা যায়। এই জন্যই হয়তো শেখ হাসিনাকে এখনো পর্যন্ত সরাসরি কোথাও ভিডিওতেও দেখা যাচ্ছে না। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের অন্তত 3 জন দায়িত্বশীল নেতা দাবি করেছেন যে শেখ হাসিনা নিয়মিত অনলাইন মিটিং করছেন। তিনি একটি বিশেষ কৌশল অবলম্বন করেছেন। যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা হয়েছে তাদের বাদ দিয়ে সবাইকে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। নেতাকর্মীদের ঝিমিয়ে পড়া মনোবল চাঙ্গা করতে তিনি শুধু ঘরোয়া রাজনীতি নয়, বরং স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতির নির্দেশনাও দিয়েছেন। সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই বিষয়ে স্পষ্ট করে একটি গণমাধ্যমকে বলেছেন, আওয়ামী লীগের অভিভাবক শেখ হাসিনা দল তার নেতৃত্বেই চলছে এবং ভবিষ্যতেও চলবে। অর্থাৎ রাজনৈতিকভাবে কোণঠাসা হলেও নেতৃত্বের প্রশ্নে শেখ হাসিনা কিংবা শেখ পরিবারের বিকল্প খুঁজছে না দলটি। শেখ হাসিনার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে দলের মুখ হিসেবে কাজ করছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দলটির ক্ষমতাচ্যুত হওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে দলীয় অবস্থান তুলে ধরেছেন তিনি। পাশাপাশি অনলাইন নির্ভর বিভিন্ন দলীয় কর্মসূচিগুলোতে যুক্ত থেকে নেতাকর্মীদের দিক নির্দেশনাও দিচ্ছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত কর্মীদের সঙ্গেও তার সরাসরি যোগাযোগ রয়েছে। অন্যদিকে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা সরাসরি রাজনীতিতে না থাকলেও দলের অভ্যন্তরে তার যথেষ্ট প্রভাব রয়েছে। 24-এর জঙ্গি হামলার পরে বা জঙ্গি আন্দোলনের পরে শেখ হাসিনার সঙ্গে তিনি ভারতে চলে যান এবং পরে সেখান থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। বর্তমানে আওয়ামী লীগ সরকারের বহু প্রভাবশালী মন্ত্রী ও নেতাকর্মী যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানকার নেতাকর্মীদের সমন্বয় করা এবং বিভিন্ন দিবস ভিত্তিক কর্মসূচি পালনে সরাসরি ভূমিকা রাখছেন শেখ রেহানা। এই কাজে তাকে সহযোগিতা করছেন তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক একটি গণমাধ্যমকে জানিয়েছেন, লন্ডন আওয়ামী লীগ আগে থেকেই শক্তিশালী এবং এখন তারা শেখ রেহানা ও ববির নির্দেশনায় রাজনৈতিক কর্মসূচি পালন করছেন। আওয়ামী লীগের অন্যতম শক্তিশালী হাতিয়ার হলো তাদের গবেষণা সেল, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা CRI। এর কার্যক্রম পরিচালনায় আগের মতোই প্রভাব রয়েছে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির। প্রতিষ্ঠানের সদস্যরা বিভিন্ন দেশে ছড়িয়ে থাকলেও এর কার্যক্রম সরাসরি দেখভাল করছেন তিনি। সজীব ওয়াজেদ জয় ঘনিষ্ঠ ব্যক্তিরাও এখানে সক্রিয়। বর্তমানে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ CRI এর সদস্যরাই পরিচালনা করছে বলে নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ প্রচারণার ডিজিটাল যুদ্ধটি এখনো শেখ পরিবারের নিয়ন্ত্রণে। 5ই আগস্টের পর সবচেয়ে বেশি নেতাকর্মী আশ্রয় নিয়েছেন ভারতে। দিল্লি ছাড়াও পশ্চিমবঙ্গ, মেঘালয় সহ বিভিন্ন প্রদেশে তারা ছড়িয়ে আছেন। তবে সবচেয়ে বড় জমায়েতটা হচ্ছে কলকাতায়। সেখানে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম এবং শেখ পরিবারের প্রভাবশালী সদস্য শেখ হেলাল উদ্দিন। কলকাতায় অবস্থানরত নেতাকর্মীরা বলছেন, সেখানে বিশাল জনবল থাকলেও চেইন অফ কমান্ড বা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সার্বিকভাবে শেখ হেলাল উদ্দিন রাজনৈতিক কার্যক্রম সমন্বয় করছেন। সকল দলীয় নির্দেশনা তার মাধ্যমেই তৃণমূল ও ভারতে অবস্থানরতদের কাছে পৌঁছাচ্ছে। এমনকি সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা যুবলীগের কমিটি পুনর্গঠন করা হয়েছে, যার নেপথ্যে রয়েছেন শেখ পরিবারের সদস্য শেখ ফজলে শামস পরশ। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এত বিপর্যয়ের পরেও কর্মীরা অন্য নেতৃত্ব খুঁজছে না? দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতেও শেখ হাসিনা কিংবা শেখ পরিবারের প্রতি তাদের আস্থার কোনো পরিবর্তন হয়নি। বরং তাদের ধারণা, দলের ইতিহাসে সংকটের সময়গুলোতে এ পরিবারের নেতৃত্বই দলকে পুনর্গঠিত হতে সহায়তা করেছে। কক্সবাজারের একজন নেতা যেমনটি বলেছেন, দলে আমূল পরিবর্তন দরকার হলেও শেখ পরিবারকে বাদ দিয়ে তা সম্ভব নয়। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামও একই সুরে কথা বলেছেন। নেতাকর্মীরা এই পরিবারের ওপর ভরসা করে রাজনীতি করে। সুতরাং দেখা যাচ্ছে, ভেঙে পড়া সাংগঠনিক কার্যক্রম ধীরে ধীরে পুনর্গঠনের চেষ্টা চলছে শেখ পরিবারের নির্দেশেই। মামলা, নিষেধাজ্ঞা এবং বৈরী পরিবেশের মধ্যেও আওয়ামী লীগ তাদের পুরনো পারিবারিক কাঠামোতেই ফেরার চেষ্টা করছে। আপনার কি মনে হয়, শেখ পরিবারের হাত ধরে আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরতে পারবে? কমেন্ট করে আমাদের জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মুহূর্তে কথা বলতে এসেছি, ইউনূসের লামিয়ার রাষ্ট্রদূত হওয়া হলো না কেন? দর্শক, বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি যদি এই মুহূর্তে কারো নাম নিতে হয়, বাংলাদেশের কমপক্ষে অর্ধেক মানুষ, 50 থেকে 60% মানুষ একটি নাম নেবে, সেই ইউনূস। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ইউনূসের ঘনিষ্ঠ লামিয়া মোরশেদ। লামিয়া মোরশেদ এবং আরো কিছু মানুষের ইউনূসের আমলে রাষ্ট্রদূত হবার কথা ছিল, কিন্তু খবর হচ্ছে তাদের রাষ্ট্রদূত হবার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। বাংলাদেশের কূটনীতি পাড়ায় এখন বইছে পরিবর্তনের হাওয়া। সম্প্রতি বর্তমান নির্বাচিত সরকার এক অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় শুরু হওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ কূটনৈতিক নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এতে বড় ধরনের ধাক্কা খেলেন ডক্টর ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত 3 ব্যক্তি। কেন লামিয়া মোরশেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান এবং সাবেক সচিব সেলিম উদ্দিনের রাষ্ট্রদূত হওয়ার স্বপ্ন অপূর্ণই থেকে গেল? কি ঘটেছিল নেদারল্যান্ডস, ডেনমার্ক আর মিশরের সেই এগ্রিমো বা সম্মতিপত্র নিয়ে? রাজনৈতিক বিবেচনায় নিয়োগের যে সংস্কৃতি অন্তর্বর্তী সরকার শুরু করতে চেয়েছিল, বর্তমান সরকার কেন তাতে ব্রেক কষল? ঘটনার মূলে যাওয়ার আগে জেনে নেই কারা এই ব্যক্তিরা। প্রথমেই নাম আসে লামিয়া মোরশেদের। তিনি ডক্টর ইউনূসের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী এবং অন্তর্বর্তীকালীন সরকারের এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক। সদ্য সাবেক অন্তর্বর্তী সরকার তাকে পেশাদার কূটনীতিকদের তুলনায় বেশি গুরুত্ব দিয়ে রাজনৈতিক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে চেয়েছিল।
লামিয়া মোর্শেদের নিজের পছন্দ ছিল ইউরোপের দেশ নেদারল্যান্ডস। তার নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেদারল্যান্ডসে এগ্রিমো বা প্রস্তাব পাঠানো হয়েছিল। যে কোনো কাউকে রাষ্ট্রদূত হিসেবে পাঠাতে হলে সেই দেশের একটা সম্মতির প্রয়োজন হয়। সেই সম্মতি পত্রের জন্য সেই সময়ের অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাবও পাঠিয়েছিল। গত বছরের নভেম্বরে যখন এই খবরটি জানাজানি হয়, তখন চারিদিকে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় ওঠে। যদিও তৎকালীন সরকার তখন এই দাবি প্রত্যাখ্যান করেছিল, কিন্তু পর্দার পেছনের সত্য হলো ইউনূস প্রশাসন তাদের মেয়াদের শেষ কার্যদিবস পর্যন্ত নেদারল্যান্ডস সরকারের সম্মতির জন্য অপেক্ষা করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, নেদারল্যান্ডস থেকে সেই কাঙ্ক্ষিত সবুজ সংকেত আর আসেনি। শেষ পর্যন্ত বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, যিনি ডক্টর ইউনূসের সরকারেও ছিলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ইত্যাদি দায়িত্বে ছিলেন, তিনি এখন বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দায়িত্ব নেওয়ার পর নেদারল্যান্ডসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে অভিজ্ঞ কূটনীতিক ফায়াজ মুর্শিদ কাজীকে। এরই মধ্যে নেদারল্যান্ডস থেকে ইতিবাচক সাড়াও পাওয়া গেছে, অর্থাৎ লামিয়া মোর্শেদের রাষ্ট্রদূত হওয়ার পথটি এখন পুরোপুরি বন্ধ। এরপর আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকার তাকে ডেনমার্কে রাষ্ট্রদূত করার প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু লামিয়া মোর্শেদের খবরের পাশাপাশি ডক্টর নিয়াজের নিয়োগের বিষয়টি ফাঁস হয়ে যায়, ফলে ডেনমার্কে তার নিয়োগ আর এগোয়নি। এরপরে তাকে ইরানে পাঠানোর চেষ্টা করা হয়। ইরান সরকার তাকে গ্রহণ করতে রাজি হয়ে এগ্রিমো পাঠিয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে, ঠিক জাতীয় নির্বাচনের আগে। কিন্তু অবাক করা বিষয় হলো, যুদ্ধ বিধ্বস্ত এবং অস্থিতিশীল পরিস্থিতির কারণে ডক্টর নিয়াজ ইরানে যেতে মোটেও আগ্রহী ছিলেন না। এর মধ্যে ছিল তার রাজনৈতিক তৎপরতা। তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করেছিলেন 5 জানুয়ারি। তার উদ্দেশ্য ছিল বিএনপির সুনজরে আসা এবং নিজের নিয়োগ টিকিয়ে রাখা। কিন্তু বর্তমান সরকার রাজনৈতিক বিবেচনায় নিয়োগের এই ধারা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় ডক্টর নিয়াজের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এখন শোনা যাচ্ছে তিনি ব্যক্তিগত ব্যবস্থাপনায় ডেনমার্কে যাওয়ার চেষ্টা করছেন। তৃতীয় ব্যক্তিটি হলেন সাবেক বাণিজ্য সচিব সেলিম উদ্দিন। তাকে মিশরে রাষ্ট্রদূত করার প্রক্রিয়া শুরু করেছিল অন্তর্বর্তী সরকার। সেলিম উদ্দিন আওয়ামী লীগ সরকারের আমলে একজন সুবিধাভোগী আমলা হিসেবে পরিচিত হলেও অন্তর্বর্তী সরকার তাকে কায়রোতে পাঠাতে বেশ আগ্রহী ছিল। গত বছরের অক্টোবরে মিশরের কাছে তার জন্য এগ্রিমো চাওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেল মিশর কোনো সিদ্ধান্ত জানায়নি। বাংলাদেশ সরকারও দীর্ঘদিন এই আবেদন প্রত্যাহার না করে ঝুলেছিল, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে সব হিসেব পাল্টে দিয়েছে। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেলিম উদ্দিনের এই নিয়োগ প্রক্রিয়া আর এগিয়ে নেওয়া হবে না। এর মাধ্যমে মিশরের রাষ্ট্রদূত হওয়ার দৌড় থেকেও তিনি ছিটকে পড়লেন। বর্তমান সরকারের হার্ডলাইন বা কঠোর অবস্থানের কারণ কি? এর উত্তর পাওয়া যায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের কথায়। তিনি সরাসরি কারো নাম উল্লেখ না করলেও স্পষ্ট জানিয়েছেন যে আগের সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় শুরু হওয়া রাষ্ট্রদূত নিয়োগের কোনো পরিকল্পনা এই মুহূর্তে বর্তমান নির্বাচিত সরকারের নেই। সরকার এখন পেশাদার এবং অভিজ্ঞ পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তাদের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায়। আর এর জের ধরেই লামিয়া, নিয়াজ ও সেলিমের নিয়োগ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে। দর্শক, পেশাদার কূটনীতিক বনাম রাজনৈতিক নিয়োগ, এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত বর্তমান সরকার অভিজ্ঞতার দিকে ঝুঁকলো। লামিয়া মোর্শেদ বা ডক্টর নিয়াজ আহমেদের মতো প্রভাবশালী ব্যক্তিদের এই পিছিয়ে যাওয়া বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। আপনার কি মনে হয়, সরকারের এই সিদ্ধান্ত কি সঠিক? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। সারমর্ম এটি দাঁড়ালো যে ইউনূসের লোকজনের আর নিয়োগ হচ্ছে না। ইউনূসের লোকজন বিভিন্ন জায়গা থেকে উচ্ছেদ ইতিমধ্যে হয়েছে, আবার দুই একজন সরকারে একীভূত হয়েছে। যেমন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ইউনূসেও ছিলেন, তারেকেও আছেন। আবার আরো দু একজনের কথা বলা হয় যে ইউনূসের সুবিধাভোগী, কিন্তু তারা আসলে বিএনপি পন্থী, বিএনপির রাজনীতির সাথেও জড়িত। যেমন ইউনূসের অ্যাটর্নি জেনারেল এখন বিএনপির আইনমন্ত্রী। এমন নানা কথা ওঠে, কিন্তু সত্যিকার অর্থে ইউনূসের নিয়োগগুলা বাতিল হচ্ছে। সরকার খুব একটা গ্রহণ করছে যে তা নয়।
এখন এগুলো দেখতে হলে আরো কিছু সময় দেখতে হবে যে ইউনূসের প্রতি এই সরকারের দৃষ্টিভঙ্গি কেমন, ইউনূসের নানা অনিয়ম দুর্নীতির বিচার হবে কিনা ইত্যাদি নানা কিছু যুক্ত আছে। এখন সেগুলো দেখতে হলে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।